আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, বাজারপাড়া কলেজ থেকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, পরমাণু মডেল এবং নিউক্লিয় পদার্থবিজ্ঞান। নবম অধ্যায় পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এখন নিউক্লিয় পদার্থবিজ্ঞান আলোচনা করতে গিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম সাড়া জাগানো একটা বিষয়। বর্তমান জগতে এই পদার্থবিজ্ঞান অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন, পরমাণু গঠন, পরমাণু ভাঙন ইত্যাদি, তেজস্ক্রিয়তা ইত্যাদি খুব একটা সাড়া জাগানো অংশ, বা বলা যায় পদার্থবিজ্ঞানের খুব একটা কমন অংশ। তার মধ্যে হচ্ছে ফিশন এবং ফিউশন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। আমরা যদি শুনি বা জানে থাকি, তাহলে আমাদের দেশে একটা কী করতেছে, বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট যেটা তৈরি করতেছে, সেটা কিন্তু নিউক্লিয়ার ফিশনের সাহায্যে। রূপগঞ্জ যেটা পাওয়ার প্ল্যান্টটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশনের সাহায্যে, অর্থাৎ ইউরেনিয়াম ফিশনের সাহায্যে যে শক্তিটা উৎপন্ন করবে, সেই শক্তিটা দিয়ে কিন্তু আমাদের বিদ্যুৎ শক্তি উৎপন্ন করবে। কাজেই এখান থেকে এই সামান্য একটু অংশ যদি আমাদের মেমোরিতে নিই, তাহলে আমরা বুঝতে পারি, এই সামান্য অংশটুকু জানতে পারি যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে আমাদের কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আলোচনা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের মতবাদ দিয়েছে। তার মধ্যে সামান্য কিছু অংশ আমি আজকে আলোচনা করব। সর্বপ্রথম নিউক্লিয়ার বা পরমাণু সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিল হচ্ছে ডেমোক্রিটাস, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তিনি সর্বপ্রথম পরমাণু সম্পর্কে ধারণা দেন, যার নাম দিয়েছিলাম অ্যাটম। অ্যাটম একটা অবিভাজ্য কণা, এখন সত্যর অর্থ অবিভাজ্য কণা। ওই ধারণা সর্বপ্রথম মূল ভিত্তি স্থাপন করা হচ্ছেন ডেমোক্রিটাস। পরবর্তীতে এই ডেমোক্রিটাসের উপর ভিত্তি করে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানী ধারণা দিয়েছেন। তার মধ্যে ধারণা দিয়েছেন হচ্ছে থমসন বিজ্ঞানী, জে.কে. থমসন। উনি ধারণা দিয়েছিলেন যে পরমাণু হচ্ছে একটা রুটির মতো, অর্থাৎ একটা কেকের মতো, খুব ক্ষুদ্র। সেই কেকের আয়তন হবে 10⁻8 সেন্টিমিটার। ওইটার বেসটা কত হবে? 10⁻8 সেন্টিমিটার। এই বেসের মধ্যে, ওই বেসটা কিন্তু ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর মধ্যে আমরা যদি কিসমিস দিই, অর্থাৎ একটা কেকের মধ্যে যদি আমরা কয়েকটা কিসমিস ছড়াই দিই, তাহলে সেটা যেরকম আকার ধারণ করবে, সেরকম আকার কিসমিসগুলো ছড়ানো অবস্থা থাকবে। কিসমিসগুলো অর্থাৎ ইলেকট্রনগুলো কী ছিল? ঋণাত্মক আকার ধারণ ছিল। এরকম ঋণাত্মক, ধরো যে এই ধরনের একটা কেক ছিল, কেকটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, এর মধ্যে ইলেকট্রনগুলো কিসমিসের মধ্যে ছড়ায় ছিল। কিন্তু এইটা কিন্তু পরবর্তীতে থমসনের এই ধারণাটা আর টিকে নেই। কার জন্য টিকে নেই? রাদারফোর্ড যখন দেখা গেল এই ভিতর দিয়ে যখন হচ্ছে আলফা কণা বিক্ষেপণ করলো, অর্থাৎ আলফা কণা যখন এই ভিতর দিয়ে পাস করলো, তখন দেখা গেল যে এই তথ্যটা সম্পূর্ণরূপে ভ্রান্ত বা ভুল। এরপরে এই ধারণার উপর কিন্তু আবার হচ্ছে আসলো কে? বিজ্ঞানী রাদারফোর্ড এটা পরীক্ষা করার জন্য রাদারফোর্ড একটা স্বর্ণের পাত নিল, বা একটা নিরেট স্বর্ণের একটা পাত নিল, যে স্বর্ণের পাতটার হচ্ছে পুরুত্ব ছিল হচ্ছে 6×10⁻7 মিটার, 6×10⁻7 মিটার। এই পাতের ভিতরে সে একটা শক্তি প্রেরণ করলো। কী করলো? একটা শক্তি দিল, অর্থাৎ একটা শক্তি তার ভিতর দিয়ে নির্গত করলো। সেই শক্তির মান ছিল 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট। কত শক্তি? 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি কী করলো? তার ভিতর দিয়ে নির্গত করলো। তার ভিতর দিয়ে শক্তি নির্গত করার সময় রাদারফোর্ড দেখলো যে এই ধরনের একটা স্বর্ণের পাতের ভিতর দিক দিয়ে, এই ধরনের একটা পুরো স্বর্ণের পাতের ভিতর দিয়ে কত শক্তি নির্গত করলো? 7.68 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি যদি এই পাতের ভিতর দিয়ে ভেদ করার সময় সে খেয়াল করলো যে এর ভিতর দিয়ে ভেদ করার পর দেখা গেল যে সম্পূর্ণ শক্তি 97% সে কী করলো? চলে গেল। শুধুমাত্র 1% শক্তি
1% শক্তি বিক্ষিপ্ত হলো। কি হলো? 1% শক্তি বিক্ষিপ্ত হলো। বিক্ষিপ্ত হওয়া শক্তিগুলো দেখা যাচ্ছিল কত ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত সে কী করলো? ফেরত আসলো। অর্থাৎ আমরা বলতে পারি যে শক্তিটা গেল, সেই শক্তিটার মধ্যে 1% শক্তি ফেরত আসলো, উৎসের কাছে আবার কী করলো? ফেরত আসলো। এই যে যখন সে শক্তিটা ফেরত আসলো, তখন রাদারফোর্ড মনে করলো যে পরমাণুটা, ওর ধারণা ছিল যে পরমাণুটা একটা ফাঁকা, কিন্তু ফাঁপার মাঝখানে কিছু না কিছু একটা আছে। এই যে পরমাণুটা ফাঁকা, এই ফাঁপার মাঝখানে কিছু না কিছু একটা জিনিস আছে। এই জিনিসটার নাম দিলাম কি? ধনাত্মক। যেহেতু এই ভিতর দিক দিয়ে আমাদের হিলিয়াম কণা, আলফা কণা অর্থাৎ হিলিয়াম কণা দিছিল। আলফা কণা ধনাত্মক চার্জযুক্ত। এই ধনাত্মক চার্জযুক্ত কণা যখন হচ্ছে শূন্যপাতের ভিতর দিক দিয়ে যায়, তখন কত পার্সেন্ট? 1% বিক্ষিপ্ত হয়ে গেছিলো, অর্থাৎ সরে গেছিলো। সেটা সরে যাওয়া বা যে মাধ্যমে থাকে সেই মাধ্যমে যাওয়া, অথবা সেই মাধ্যমে ফেরত চলে আসছিল। সেই জন্য ধারণা করলো কে? উনি রাদারফোর্ড ধারণা করলেন যে এর ভিতরে নিশ্চয়ই কোনো কিছু একটা আছে। সেই কোনো কিছু থাকাটাকে উনি নাম দিলেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস শব্দের অর্থ প্রাণকেন্দ্র বা কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দুর নাম দিলেন কি? ধনাত্মক চার্জযুক্ত। এর মধ্যে আছে একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কি চার্জযুক্ত? ধনাত্মক চার্জযুক্ত। এই ধনাত্মক চার্জযুক্ত হওয়ার জন্য কি করছিল? যে যে আলোটা এসে পড়লো সেটা হচ্ছে কি হলো? বিক্ষিপ্ত হয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা একটু আট করে নিই। আমরা এগুলো দেখাতে পারি। এটা হচ্ছে আলফা রশ্মি রাখছে, এটা বিক্ষিপ্ত হয়ে গেল, এটা বিক্ষিপ্ত হয়ে গেলে এটা পাশ হয়ে চলে গেল। সর্বপ্রথম উনি ধারণা দিলেন যে নিউক্লিয়াসের ভিতরে একটা ফাঁপা একটা অংশ আছে। কী অংশ? কীরকম অংশ? বৃহৎ একটা অংশ ফাঁপা আছে। বৃহৎ একটা অংশ, এর ভিতরে একটা ফাঁপা আছে। সামান্য কিছু অংশ এর ভিতরে নিরেট আছে। নিরেট অংশটার নাম দিল কি? নিউক্লিয়াস। আর ফাঁপা অংশটার যে আছে সেটা এখনো নাম দেয়নি বা সেটার নাম দেয়নি। আচ্ছা, এই ফাঁপা অংশটা কেমন হচ্ছে? অর্থাৎ মাঝখানে যেটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস আছে, সেটাকে উনি এইরকমভাবে তুলনা করছেন যে একটা বড় মাঠ, খেলা মাঠের ভিতরে যদি একটা মোটর দানা দেওয়া যায়, দানাটা যে পরিমাণ হবে তিনি ওই অংশটা সেরকম ধারণা দিচ্ছিলেন। আচ্ছা, নিউক্লিয়াসের বেসকে নিউক্লিয়াসের বেস 10⁻12 মিটার থেকে 10⁻18 মিটার পর্যন্ত, এবং পরমাণু যেটা বেস ছিল সেন্টিমিটার। আচ্ছা, আর পরমাণুটা যেটা বেস ছিল, পরমাণু বেস বেস 10⁻8 সেন্টিমিটার। আচ্ছা, তিনি কি করলেন? এত ক্ষুদ্র অংশকে নিয়ে উনি এটা হচ্ছে বললেন, এবং তিনি আরও মনে করলেন যে নিউক্লিয়াসের যেটা ভর, সেটা নিউক্লিয়াসের ভর, পরমাণুটা নিউক্লিয়াসের ভরে 10,000 থেকে 1,00,000 গুণ বড়। অর্থাৎ আবার বলছে পরমাণুটা নিউক্লিয়াসের থেকে কত গুণ বড়? 10,000 থেকে 1,00,000 গুণ বড়। তিনি এই সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। আচ্ছা, রাদারফোর্ড পরমাণু মডেলে আবার যেটা উনি আবার কিছু ধারণা দিয়েছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করে পরমাণুগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি করতেছে? ইলেকট্রনগুলো ঘুরতেছে। এটা কিন্তু নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট কক্ষপথ, এটা কিন্তু কক্ষপথ যেমন
সূর্যকে নাভিকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে, সূর্য এটা বুধ, শুক্র, তিনি ধারণা দেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, যেমন গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে সম্পূর্ণ কক্ষপথে ঘুরে, যেমন গ্রহ সূর্যগুলোকে কেন্দ্র করে সম্পূর্ণ কক্ষপথে ঘুরে, এবং ঘূর্ণনের মান সর্বদা সময়। আচ্ছা, এটা বলছি এটা একটা আকর্ষণ বল, এটা ঘোরাগুলো একটা কেন্দ্রমুখী একটা আকর্ষণ বল কাজ করে, আকর্ষণ বলে ঘুরে, যেমন এখানে একটা মহাকর্ষীয় বলে যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে। পরবর্তী রাদারফোর্ডের এই পরমাণু মডেলের উপর কিছু সীমাবদ্ধতা লক্ষ্য করা গেছে। সেই সীমাবদ্ধতার মধ্যে যেমন প্রথমত বলা হচ্ছিল যে এইখানে ইলেকট্রনগুলো আকর্ষণ বলে ঘুরতেছে, কিন্তু একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কিন্তু আকর্ষণ করে না, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে কখনোই আকর্ষণ করে না, কিন্তু বিকর্ষণ করে। ফলশ্রুতিতে এটা একটা বিকিরিত শক্তি উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় না। আর এখানে মহাকর্ষীয় বল কাজ করে, মহাকর্ষীয় বলের ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে, কিন্তু এখানে নিউক্লিয়াসের কেন্দ্র করে দেখা ছিল যে আকর্ষণ বলগুলো কাজ করতেছে না। আবার ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী যখন ঘূর্ণনের সৃষ্টি হয় তখন তাড়িত চুম্বক বলের সৃষ্টি হয়। এটা এক সময় শক্তিটিকে অবিচ্ছিন্ন শক্তি ঘূর্ণনের ফলে চার্জগুলো ইলেকট্রনের পক্ষে হচ্ছে অবিভাজ্য শক্তি বিকিরিত করা স্বাভাবিক, যেমন ঘূর্ণনের ফলে অবিচ্ছিন্ন শক্তি, আমার বলতেছি অবিচ্ছিন্ন শক্তি বিকিরিত হওয়া স্বাভাবিক। কাজে ইলেকট্রনগুলো একসময় কী হবে কক্ষপথে ব্যাসার্ধ কমতে কমতে সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা আর হয় না। আরও বেশ কিছু সীমাবদ্ধতা হচ্ছে রাদারফোর্ডে দেখা যায়। এই রাদারফোর্ডের এই সীমাবদ্ধতার উপর ভিত্তি করে প্রবর্তিত আসে আবার হচ্ছে কি নিউজ বল, প্রবর্তিত আসে কি নিউজ বল ওর তিনটে স্বীকার্য দিচ্ছে। নিউজ বল তাই সে তিনটে স্বীকার্য দিচ্ছে, স্বীকার্য তিনটা হচ্ছে, প্রথম স্বীকার্য পরমাণু নিউক্লিয়াস কেন্দ্র করে, পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে কী করছে ইলেকট্রনগুলো কতগুলো নির্দিষ্ট কক্ষপথে বা নির্দিষ্ট ব্যাসার্ধ বরাবর নির্দিষ্ট কক্ষপথে সর্বদা আবর্তন করে, এই আবর্তনকারী ইলেকট্রনগুলো কোনো রকম শক্তি শোষিত করে না, বিকিরিত করে না। আমি আবার বলছি, এই যে আবর্তন করতেছে, আবর্তন করার ফলে কোনো রকম শক্তি সে শোষণ করে না এবং বিকিরণ করে না, এবং কোনরূপ শক্তি। আচ্ছা, ফলশ্রুতিতে দেখা যাচ্ছে নিউক্লিয়াসের ইলেকট্রনগুলো আরেকটা হচ্ছে কি কক্ষপথে বিভিন্ন কক্ষপথের শক্তি বিভিন্ন রকম, নিউক্লিয়াসের নিকটতম কক্ষপথের ইলেকট্রন অপেক্ষা দূরে কক্ষপথে ইলেকট্রনের শক্তি বেশি থাকে, কারণ সে বেশি শক্তিকে এখানকার যে শক্তি থাকবে কেন্দ্রমুখী শক্তি, যেমন শক্তির আমরা সূত্র জানি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, দেখা যাচ্ছিল যে কক্ষপথের কাছে যেটা শক্তি থাকবে দূরের শক্তিটা কক্ষপথের কাছের শক্তি থেকে বেশি থাকবে, প্রথম স্বীকার্য। 2 নম্বর স্বীকার্য ছিল হচ্ছে ইলেকট্রনগুলো ইচ্ছাকৃতভাবে যে কোনো কক্ষপথে ইচ্ছা করলে যেতে পারে না। কি করতে পারে না? ইলেকট্রনগুলো ইচ্ছাকৃতভাবে যে কোনো কক্ষপথে আবর্তন করতে পারে না। একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো একটা কৌণিক ভরবেগ নিয়ে একটা নির্দিষ্ট পথে ঘুরে। আমি আবার বলতেছি, ইলেকট্রনগুলো ইচ্ছা করলে যে কোনো কক্ষপথে যেতে পারে না, যে ইলেকট্রন যে পথে আছে সেটা নির্দিষ্ট কৌণিক ভরবেগ নিয়ে ঘুরে। এই ভরবেগের মান হচ্ছে কৌণিক ভরবেগের মান L সমান n s twice pi। S হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, n হচ্ছে কক্ষপথের সংখ্যা, আর টয়েস হচ্ছে 260 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘুরে, তাহলে হচ্ছে কি কৌণিক ভরবেগকে আমরা আবার লিখতে পারি I ওমেগা n s twice pi। আচ্ছা, I হচ্ছে জড়তার ভ্রামক,
আই হচ্ছে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের পরিবর্তে আমরা লিখতে পারি এম আর স্কয়ার। আর ওমেগা পরিবর্তে লিখতে পারি, যেহেতু ভি সমান ওমেগা আর, ওমেগা সমান ভি ভাগ আর। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি ভাগ আর সমান এন এস টুয়াইস পাই। আচ্ছা, এটা পরিবর্তে আর যদি কাটা যায় তাহলে এম ভি আর সমান এন এস টুয়াইস পাই। এটা আমরা লিখতে পারি। এটা কি করতে পারি, আমরা লিখতে পারি। এখান থেকে আমরা দেখা যাচ্ছে এন এর মানের উপর ভিত্তি করে আচ্ছা এই আমরা লিখতে পারি এম ভি আর সমান এন এস। এটা হচ্ছে রিডিউস প্লান কনস্ট্যান্ট বা হ্রাসকৃত প্লান ধ্রুবক। হ্রাসকৃত প্লান ধ্রুবক। ঠিক আছে, এইখানে আমরা মান বসে আমরা কৌণিক ভরবেগের মান বাড়ি করতে পারি। আরেকটা আছে তৃতীয় স্বীকার্য, একটা আছে তৃতীয় স্বীকার্য দেখাচ্ছিল একটা ইলেকট্রন থেকে মানে একটা সেল থেকে যদি আরেকটা সেলে যায়, অর্থাৎ নিচ থেকে যদি উপরের সেলে যায়, তাহলে সে শক্তি হচ্ছে শোষিত করবে। সে শক্তি কি করবে, শোষিত থাকবে। নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে, তখন নিম্ন শক্তি থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে, তখন শক্তি কি করবে, শোষিত করবে। আর উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসবে, তখন শক্তি কি করবে, বিকিরিত করবে। নিম্ন থেকে যখন উচ্চ যাবে তখন শক্তি শোষণ করবে, এবং উচ্চ থেকে যখন নিম্নে আসবে তখন শক্তি কি করবে, বিকিরণ করবে। সেই সূত্রটা এরকম, ই সমান E2 মাইনাস E1, আমরা এরকম করে লিখতে পারি সমান এস নিউ। নিউ হচ্ছে কম্পাঙ্ক, নিউ হচ্ছে এস নিউ বা এস এফ। নিউটা হচ্ছে কম্পাঙ্ক। কার কম্পাঙ্ক, সে মৌলের কম্পাঙ্ক। এখান থেকে আমরা শক্তিটা পেতে পারি। এখানে কম বেশি করা হচ্ছে হয় শোষিত করবে অথবা বিকিরিত করবে। আজকে তাহলে আমি এই পর্যন্ত রাখবো। আচ্ছা, পরবর্তী ক্লাস আমরা আগামীতে ক্লাস সকাল 8টায় নেব। আগামী যেদিন ক্লাস আসছে আমরা সকাল 8টা থেকে নেব। এই কারণে নেব যে পরিবেশ পরিস্থিতিতে দেখা যাচ্ছে আমার এখানে এই সময় ক্লাস নিলে একটু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, সেজন্য পরের ক্লাস আমি সকাল 8টা থেকে নেব। ঠিক আছে, আমাদের ক্লাস আছে শনিবার আর মঙ্গলবার, 2 দিন ক্লাস নেব, শনিবার আর মঙ্গলবার সকাল 8টা থেকে। তা পরবর্তী ক্লাসে আমরা আরও আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ।